বিসমিল্লাহির রহমানির রহিম। হাজারাতুজু ডিগ্রি কলেজের পক্ষ থেকে ডিগ্রি ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি ফারজানা জেসমিন, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাজারাতুজু ডিগ্রি কলেজ, বিএসসি চত্বর, চাঁদগাঁও, চট্টগ্রাম। আজকে আমি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে যে টপিকসটা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের লক্ষ্যে বঙ্গবন্ধু সরকারের পদক্ষেপ। তোমরা আগে প্রথমে মনোযোগ দিয়ে বিষয়টা দেখো। যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের লক্ষ্যে। তার মানে যুদ্ধ হওয়ার পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে, দেশটা স্বাধীন হওয়ার পরে সেই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে পুনর্গঠন করার জন্য, সুন্দর করে সাজানোর জন্য বঙ্গবন্ধু সরকার কি পদক্ষেপ নিয়েছিল। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হচ্ছে যুদ্ধ হয়েছিল, কখন হয়েছিল সেটা, এবং যুদ্ধের ফলে কি কি আমাদের ধ্বংস হয়েছিল, কি কি সমস্যা হয়েছিল সেটা, এবং যুদ্ধ হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকার এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলেন। তাহলে আমরা প্রথমেই যদি একটু পিছনের দিকে যাই, তখন আমরা দেখতে পাই 1971 সালের 25শে মার্চ যখন গণহত্যা শুরু হলো, 25শে মার্চের কালো রাতে, তখন শেখ মুজিবুর রহমানকে যখন 26শে মার্চ যখন প্রথম প্রহরে যখন অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, তিনি যাওয়ার সময় বাংলাদেশের স্বাধীনতাটা তিনি ঘোষণা করে গিয়েছিলেন। তিনি এমনভাবে ঘোষণা করে গিয়েছিলেন, তাকে নিয়ে যাওয়ার পরেও তার এই ঘোষণার কারণে বাংলাদেশের মানুষ যুদ্ধ চালিয়ে যেতে পেরেছিল, যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হয়েছিল। কারণ তার আগে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভাষণটা দিয়েছিলেন, সেই ভাষণের মধ্যে তিনি যুদ্ধের সমস্ত নির্দেশিকা, দিক নির্দেশন তিনি দিয়ে দিয়েছিলেন। তিনি 1971 সালের 7ই মার্চে যে ভাষণটা দিয়েছিলেন, 18 মিনিটের একটা ভাষণ, সেই ভাষণটার মধ্যে তিনি একটা দেশকে স্বাধীন করার জন্য কি কি দরকার, একটা দেশকে স্বাধীন করার জন্য কি কি করতে হবে, কিভাবে একটা দেশের সমস্ত মানুষকে একত্রিত করতে হবে, সবাইকে এক জায়গায় আনতে হবে, কি কি পদক্ষেপ নিতে হবে, সব কিছু কিন্তু তার এই 18 মিনিটের ভাষণের মধ্যে রয়েছিল। যার কারণে তাকে বন্দি করে নিয়ে যাওয়ার পরও বাংলাদেশের বাঙালিরা এই যুদ্ধটা চালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন এবং তারা সফলও হয়েছিলেন। এই 7ই মার্চের ভাষণটা তোমাদেরকে বলে রাখি, আমি তোমাদের জানা দরকার, বাঙালি হিসেবে, একটা ছাত্র হিসাবে, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাসের ছাত্র হিসাবে, এই 7ই মার্চের ভাষণটা কিন্তু 12টি ভাষায় রূপান্তর করা হয়েছিল। চিন্তা করে দেখো, 18 মিনিটের একটা ভাষণ, এবং এই ভাষণের মধ্যে শব্দ ইউজ করা হয়েছিল কতটি জানো? 1108টি শব্দ এখানে ব্যবহার করা হয়েছিল। এবং এই ভাষণের মূল লক্ষ্য ছিল, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এই লাস্টে যে একটা ছোট্ট শব্দ ইনশাল্লাহ, এই ইনশাল্লাহর জোরেই কিন্তু বাঙালিরা মুক্তি অর্জন করতে সক্ষম হয়েছিল। এবং এই ভাষণের মধ্যে তিনি সমস্ত দিক নির্দেশনা, একটা দেশকে স্বাধীন করার জন্য, যুদ্ধ করার জন্য কি কি করতে হবে, সমস্ত দিক নির্দেশনা কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন। যার কারণে তাকে কারাগারে নিয়ে যাওয়ার পরেও এই বাঙালিরা সাহস রেখে, বুকের মধ্যে সাহস রেখে, মনে সাহস রেখে তারা যুদ্ধ করতে পেরেছিলেন। এবং খুব কম সময়, আমি জানি না পৃথিবীতে আর কোনো দেশ আছে কিনা এত কম সময়ের মধ্যে মাত্র 9 মাস যুদ্ধ করে একটা মানচিত্র ছিনিয়ে নিয়ে আসতে পারে। সে জায়গায় বাঙালিরা পেরেছিল মাত্র 9 মাস যুদ্ধ করে একটা স্বাধীন দেশ, একটা স্বাধীন মানচিত্র তারা আনতে পেরেছিল, শুধুমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে তারা সাড়া দিয়েছিল বলে, তারা তাকে ভালোবেসেছিল বলে, তাকে পছন্দ করতে বলে, যার কারণে তাকে বলা হতো বঙ্গবন্ধু। তাহলে এই যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কি পদক্ষেপ নিয়েছিলেন,
দেশ স্বাধীন হওয়ার পরে। দেশ স্বাধীন হয়েছিল 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। কিন্তু তখন বঙ্গবন্ধু ছিলেন না, তখনও তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। তিনি মুক্তি পেয়েছেন 1972 সালের 8ই জানুয়ারি। তিনি যখন 8ই জানুয়ারি মুক্তি পেলেন, তিনি সরাসরি বাংলাদেশে না এসে তিনি যুক্তরাজ্য হয়ে ভারত হয়ে তিনি 10ই জানুয়ারি বাংলাদেশে নিজের মাটিতে পা রাখেন, নিজের দেশের মাটিতে তিনি পা রাখেন। এই দিনটাকে 10ই জানুয়ারিকে আমরা বলি স্বদেশ প্রত্যাবর্তন দিবস। তোমাদেরকে আরেকটা কথা এটাও মনে রাখতে হবে, 10ই জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই যে দীর্ঘ 10 মাস তিনি কারাগারে ছিলেন, যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত, দেশ বিজয় হওয়ার পরেও তিনি কারাগারে ছিলেন। তিনি যখন মুক্তি পেয়ে দেশে এলেন, এরপর তিনি দেখলেন দেশের কি অবস্থা, এই বিধ্বস্ত দেশটাকে কিভাবে তিনি আবার সুন্দর করে গুছাবেন, সাজাবেন, এ নিয়ে তিনি চিন্তায় পড়ে গেলেন। তখন তিনি এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে সুন্দর করে পুনর্গঠনের জন্য কিছু পরিকল্পনা গ্রহণ করলেন। এই পরিকল্পনাগুলি আমি আজকে তোমাদেরকে ধীরে ধীরে বলবো। তিনি কি কি পরিকল্পনা গ্রহণ করেছিলেন সেগুলো আমি বলছি, প্রথম থেকেই শুনো। প্রথমে তিনি পুনর্বাসন পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তারপর তিনি জাতীয়করণ কর্মসূচি নিয়েছিলেন, তারপরে কৃষি সংস্কার, শিক্ষা সংস্কার, অর্থনৈতিক সংস্কার, সরকারি কর্মচারী ও শ্রমিক কল্যাণ ব্যবস্থা, 7 নাম্বার হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ, নারীদের কল্যাণে গৃহীত ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণে গৃহীত পদক্ষেপ, মুক্তিযোদ্ধাদের কল্যাণে গৃহীত ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন। এই 12টা পদক্ষেপ তিনি তখন নিয়েছিলেন দেশকে সুন্দরভাবে সাজানোর জন্য। এখন আমি আস্তে আস্তে তোমাদেরকে প্রতিটা পদক্ষেপ, প্রতিটা পয়েন্টগুলো একটু একটু করে বলার চেষ্টা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। প্রথম যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে পুনর্বাসন পদক্ষেপ। পুনর্বাসন পদক্ষেপের মধ্যে তিনি ব্যবস্থা নিয়েছিলেন পুনর্বাসনের বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধু শাসনকার্য শুরু করেছিলেন। ভারতে আশ্রয় গ্রহণকারী প্রায় 1 কোটি শরণার্থীকে পুনর্বাসন করা, দেশের অভ্যন্তরে প্রায় 43 লক্ষ যুদ্ধবিধ্বস্ত বাসগৃহ পুনর্নির্মাণ করা এবং এদেরকে খাদ্যসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা ছিল এই সরকারের একটা বিরাট দায়িত্ব। সে সময় প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, স্থানীয় পরিষদগুলো ছিল পাকিস্তানপন্থীদের দখলে। নতুন সরকার প্রচুর পরিমাণ আন্তর্জাতিক ত্রাণ সামগ্রী লাভ করলেও সেগুলোর সুষ্ঠু বিতরণ করা বিদ্যমান প্রশাসনিক কাঠামো দিয়ে অসম্ভব ছিল। এমন পরিস্থিতিতে সরকার রেড ক্রস সোসাইটিকে জাতীয় পর্যায় থেকে নিম্নতর স্তর পর্যন্ত পুনর্গঠিত করেন। পাশাপাশি গ্রাম থেকে শুরু করে জেলা পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের রূপরেখা প্রণয়ন করেন। গ্রামের আয়তন ও লোকসংখ্যার ভিত্তিতে 5 থেকে 10 সদস্যের ত্রাণ ও পুনর্বাসন কমিটি গঠন করা হয়। কমিটিগুলোর মাধ্যমে সারা দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করা হতো। 1973 সালের 4 মার্চ সংবাদপত্র সমূহ প্রকাশিত আওয়ামী লীগের ক্রয়পত্রে দাবি করা হয় যে ওই সময় পর্যাপ্ত সরকার ধ্বংসাস্ত প্রায় 9 লক্ষ ঘরবাড়ি পুনর্নির্মাণ করেছিলেন। একই সময় সামগ্রিক পুনর্বাসন কর্মকাণ্ডে মোট ব্যয় করেছিলেন 72 কোটি 75 লক্ষ টাকা। তাহলে পুনর্বাসনের ক্ষেত্রে তিনি অনেক গুরুত্বপূর্ণ তিনি পদক্ষেপ গ্রহণ করেছেন, আমরা এটা বই পড়ে আমরা জানতে পারছি। এরপরে ছিল জাতীয়করণ কর্মসূচি। জাতীয়করণ কর্মসূচি কি? বঙ্গবন্ধু সরকার স্বাধীনতার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে পাট, বস্ত্র, চিনিকল, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান সমূহ জাতীয়করণের আইন পাশ করে। বাংলাদেশ ব্যাংক জাতীয়করণ আদেশের আওতায় সমস্ত শাসন সহ 12টি ব্যাংকের দখলি সত্ত্ব সরকার গ্রহণ করে এবং সেগুলোর সমন্বয় করে 6টি নতুন ব্যাংকে রূপান্তর করে। 1972 সালে রাষ্ট্রপতির 1 নং আদেশে এবং 16 নং আদেশ
এর আওতায় অবাঙালি তথা পাকিস্তানি মালিকানায় প্রায় 85% শিল্প কারখানা ও বাণিজ্য প্রতিষ্ঠান পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং রাষ্ট্র সেগুলোর মালিকানা এবং দখল গ্রহণ করেন। এই পরিত্যক্ত সম্পত্তিগুলো জাতীয়করণ আইনের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত খাত হিসাবে অভিহিত হয়। রাষ্ট্রায়ত্ত খাত, এই পরিত্যক্ত সম্পত্তিগুলো রাষ্ট্রায়ত্ত খাত হিসাবে অভিহিত করা হয়। পরিত্যক্ত সম্পত্তি আদেশের আওতায় সম্পত্তির মালিকানা ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন করার সুযোগ ছিল, কিন্তু জাতীয়করণকৃত সম্পত্তি ফিরে পাওয়ার কোনো সুযোগ ছিল না। কাউকে সম্পত্তি ফিরিয়ে দেওয়ার ব্যাপারেও সরকারের কোনো ক্ষমতা ছিল না। জাতীয়করণ আইনের আওতায় ৬৭টি পাটকল, ৬৪টি বস্ত্রকল এবং ১৫টি চিনিকল জাতীয়করণ করা হয়। জাতীয় বিমান ও জাতীয় শিপিং সংস্থা আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রায়ত্ত খাতের অধীনে আনা হয়। এভাবে ১৫টি টাকা মূল্যের স্থায়ী সম্পদ বিশিষ্ট পরিত্যক্ত ও অনুপস্থিত মালিকদের শিল্প প্রতিষ্ঠান ও বৈদেশিক বাণিজ্য জাতীয়করণ করা হয়। তাহলে কি কি জাতীয়করণ করা হয়েছে আমরা জানতে পারলাম। এরপরে আছে কৃষি সংস্কার। বঙ্গবন্ধু কর্তৃক শাসনভার গ্রহণের সময় শতকরা ৮৫% লোক কৃষির উপর নির্ভরশীল ছিল। জাতীয় আয়ের অর্ধেকেরও বেশি ছিল কৃষিখাত নির্ভর। বঙ্গবন্ধু জানতেন যে কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধি করতে না পারলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড কখনো সোজা হতে পারবে না। এই জন্য তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই স্লোগানকে শুধু স্লোগান হিসেবে ব্যবহার করেননি বঙ্গবন্ধু নেতৃত্বাধীন সরকার। মুক্তিযুদ্ধের পর ২২ লক্ষের বেশি কৃষক পরিবারকে পুনর্বাসন করার দায়িত্ব বর্তেছিল। কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধু সরকার অনেকগুলি পদক্ষেপ নিয়েছিলেন। জমির সমস্ত বকেয়া খাজনা মওকুফ সহ ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। পরিবার পিছু সর্বাধিক ১০০ বিঘা পর্যন্ত জমির মালিকানা সিলিং করা নির্ধারণ করেন। ১৯৭২ সালের শেষ নাগাদ সারা দেশে হ্রাসকৃত মূল্যর ৪৮,০০০ শক্তিচালিত ললিটক পাম্প, ২৯০০টি গভীর নলকূপ, ৩০০০ অগভীর নলকূপের ব্যবস্থা করেন। সেচ ব্যবস্থার সুবিধা বৃদ্ধির পাশাপাশি কৃষকদের মধ্যে ১৯৭২ সালে কেবলমাত্র অধিক ফসলশীল ১৬,১২৫ টন ধান বীজ, ৪৫৪ টন পাট বীজ এবং ১,০৩৭ টন গম বীজ বিতরণ করা হয়। পাশাপাশি সারের দাম বিশ্ববাজারের চেয়ে হ্রাসকৃত মূল্যে সরবরাহের ব্যবস্থা করা হয়। ধান, পাট, তামাক ও আখসহ গুরুত্বপূর্ণ কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তির লক্ষ্যে এসব পণ্যের ন্যূনতম ন্যায্য বিক্রয় মূল্য ধার্য করে দেওয়া হয়। কৃষি গবেষণাকেও বঙ্গবন্ধু গুরুত্ব দেন। কৃষি বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের জন্য বিশেষ উদ্যোগ গৃহীত হয়। বঙ্গবন্ধু ১৯৭৩ সালের ৮ মাসের মধ্যে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প পুনর্দমে চালুর ব্যবস্থা করেন। সরকারিভাবে খাদ্য মজুদ গড়ে তোলার লক্ষ্যে ১৯৭২ সালের মধ্যে ১০০টি খাদ্য গুদাম নির্মাণ করা হয়। কৃষকদের মধ্যে ১ লক্ষ বলদ ও ৫০,০০০ গাভী এবং ৩০ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়। এভাবে কৃষক দরদি নীতি গ্রহণের ফলে কৃষিক্ষেত্রে অগ্রগতির যে ধারা সূচিত হয় তারই ফলশ্রুতিতে আজ কৃষিক্ষেত্রে শক্তিশালী ধারা সৃষ্টি হয়েছে। এমন হয়েছিল তখন সমস্ত স্কুল কলেজের মধ্যে এক টুকরো মাঠ খালি ছিল না যেখানে সবুজ ক্ষেত করা হয়নি। মানে চারিদিক দিয়ে তখন শুধু ক্ষেতই করা হতো, মানে কোনো কিছু খালি রাখা যাবে না। স্কুল কলেজের মাঠ পর্যন্ত সবকিছু তখন কৃষিজ দ্রব্য রোপণ করা হতো এবং কৃষির উৎপন্ন বাড়ানোর জন্যই সবকিছু ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। ৪ নম্বর কি শিক্ষা সংস্কার। দেশের মানব সম্পদ উন্নয়নের উপর জাতীয় অগ্রগতি নির্ভরশীল। বঙ্গবন্ধু সেই যুদ্ধবিধ্বস্ত পরিবেশেও মানব সম্পদের উন্নতির লক্ষ্যে শিক্ষার বিকাশের উপর জোর দেন।
শাসনভার গ্রহণের মাত্র 6 মাসের মধ্যে বঙ্গবন্ধু 1972 সালের 26শে জুলাই বিজ্ঞানী ডক্টর কুদরতি খুদার নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা কমিশন নিয়োগ করেন। কুদরতি খুদা কমিশন 1.5 বছর কঠোর পরিশ্রম করে 1974 সালের 30 মে একটি রিপোর্ট সরকারের নিকট দাখিল করেন। বঙ্গবন্ধু কমিশনের রিপোর্টের অপেক্ষা না করে কতিপয় জরুরি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। যেমন পদক্ষেপগুলি ছিল: মার্চ 1971 থেকে ডিসেম্বর 71 পর্যন্ত সময়কালের ছাত্রদের সকল বকেয়া টিউশন ফি মওকুফ করেন। শিক্ষকদের 9 মাসের বকেয়া বেতন পরিশোধ করেন। আর্থিক সংকট থাকা সত্ত্বেও বঙ্গবন্ধু 5ম শ্রেণী থেকে সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে পুস্তক বিতরণ এবং 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা অবৈতনিক ঘোষণা করেন। তিনি দেশের সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেন। এর ফলে 1,65,000 প্রাথমিক শিক্ষকদের চাকরি সরকারি হয়। বঙ্গবন্ধু সরকার 900 কলেজ ভবন ও 400 হাই স্কুল পুনর্নির্মাণ করেন। তিনি জাতীয় সংসদে 1973 সালের বিশ্ববিদ্যালয় আইন পাশ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্ত শাসন প্রদান করেন। বঙ্গবন্ধু অফিস আদালতে বাংলা প্রচলনের কঠোর ব্যবস্থা গ্রহণ করেছিলেন। সেনাবাহিনী সহ সকল অফিসে বাংলা চালু করা ছিল তাৎপর্যপূর্ণ। বাংলা একাডেমিকে ষাটলিপি, মুদ্রাক্ষর ও নথি লেখার প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হয়। ইতিমধ্যেই কুদরতি খুদা শিক্ষা কমিশনের রিপোর্ট প্রকাশিত হয়, কিন্তু দুর্ভাগ্য, রিপোর্ট বাস্তবায়নের পূর্বেই বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন, শহীদ হন। 5 নম্বর, অর্থনৈতিক সংস্কার। বঙ্গবন্ধু সরকার শাসনভার গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেন। তিনি শিল্প প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত করেন ও কৃষির উন্নতি বিধান করেন। দীর্ঘমেয়াদী ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে সরকার 1972 সালের জানুয়ারি মাসে একটি পরিকল্পনা কমিশন গঠন করেন। 1973 সালের 1 জুলাই থেকে প্রথম পাঠশালা পরিকল্পনা কার্যকর ছিল। প্রথম পাঠশালা পরিকল্পনার যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিষয়টি পাঠশালা বন্দোবস্ত বাস্তবায়ন করতে পারেননি। যা হোক, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধু আরও কিছু ব্যবস্থা গ্রহণ করেছিলেন। যেমন, প্রথম পাঠশালা পরিকল্পনা বিদেশি সাহায্যের উপর নির্ভরশীলতা 62% থেকে 1977-78 মধ্যে 27% কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। তিনি 4টি কর্পোরেশন গঠন করেন: বাংলাদেশ জুট কর্পোরেশন, বাংলাদেশ সুগার কর্পোরেশন, বাংলাদেশ টেক্সটাইল কর্পোরেশন, বাংলাদেশ গ্যাস অ্যান্ড অয়েল কর্পোরেশন। বঙ্গবন্ধু বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা ও বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং বিভিন্ন ব্যাংকের 150টি নতুন শাখা স্থাপন করেন। বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করেন এবং এর 365টি শাখা স্থাপন করেন। স্বাধীন বাংলাদেশের জন্য নতুন মুদ্রা চালু করেন। গ্রাম বাংলার উন্নয়নের জন্য বঙ্গবন্ধু সম্মিলিত পল্লী উন্নয়ন কর্মসূচির উপর ভিত্তি আরোপ করে বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু ঘোড়াশাল সার কারখানা, আশুগঞ্জ কমপ্লেক্সের প্রাথমিক কাজ ও অন্যান্য নতুন কিছু শিল্প স্থাপন, বন্ধ শিল্পার কারখানা চালুকরণ সহ অন্যান্য অনেক সমস্যা মোকাবেলা করে একটি সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে অর্থনৈতিক অবকাঠামো তৈরি করে এদেশকে ধীরে ধীরে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করার জন্য জোর প্রয়াস গ্রহণ করেছিলেন। 6 নম্বর, সরকারি কর্মচারী ও শ্রমিক কল্যাণ ব্যবস্থা। বঙ্গবন্ধু শাসনভার গ্রহণের সময় রাষ্ট্রীয় কোষাগারে যে অর্থ ছিল তা দিয়ে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব ছিল না। কিন্তু তবুও সদ্য স্বাধীন দেশের মানুষের আশাকাঙ্ক্ষার পরিপূরক হিসেবে বঙ্গবন্ধু সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কমিশন গঠন করেন, 10 স্তর বিশিষ্ট নতুন বেতন স্কেল বাস্তবায়ন করেন। তিনি শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করেছিলেন। শ্রমিকদের অবস্থার উন্নয়নের জন্য বঙ্গবন্ধু খুবই আন্তরিক ছিলেন। 1972 সালের 1 মে তিনি মে দিবসে শ্রমিকদের মজুরির হার বৃদ্ধির ঘোষণা দেন। 7 নম্বর, যোগাযোগ ব্যবস্থার
উন্নয়ন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা প্রায় ধ্বংসই হয়ে গিয়েছিল। বঙ্গবন্ধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের দিকেও গুরুত্ব আরোপ করেন। তিনি 1974 সালের মধ্যে মুক্তিযুদ্ধের সময় ধ্বংসপ্রাপ্ত প্রায় সকল ব্রিজ সেতু পুনর্নির্মাণ করেন এবং অতিরিক্ত আরও 97টি নতুন সড়ক সেতু নির্মাণ করেন। ঢাকা আরিচা রুটের বড় বড় সড়ক সেতুগুলো বঙ্গবন্ধুর শাসনামলেই নির্মিত হয়। বঙ্গবন্ধুর সময় 1972 সালের 7 মার্চের মধ্যে ঢাকা চট্টগ্রাম, ঢাকা সিলেট, ঢাকা যশোর ও ঢাকা কুমিল্লা রুটে বিমান চালুর ব্যবস্থা গ্রহণ করেন। 1973 সালের 18 জুন ঢাকা লন্ডন রুটে বিমানের প্রথম ফ্লাইট চালু হয়। কুর্মিটোলার আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ শুরু হয় বঙ্গবন্ধুর শাসনামলে। বঙ্গবন্ধুর নির্দেশে বাংলাদেশে শিপিং কর্পোরেশন গঠিত হয়। এই শিপিং কর্পোরেশন 1974 সালের ডিসেম্বরের মধ্যে কোস্টার সহ 14টি সমুদ্রগামী জাহাজ সংগ্রহ করে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ টেলিযোগাযোগ ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। সরকার 1974 সালের ডিসেম্বরের মধ্যে 55,000 টেলিফোন চালুর ব্যবস্থা করেন। বহির্বিশ্বের সাথে টেলিযোগাযোগ স্থাপনের জন্য বঙ্গবন্ধুর পার্বত্য চট্টগ্রামে ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপনের কাজ সমাপ্ত করেন। এভাবেই যুদ্ধবিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থার ও তিনি পুনর্নির্মাণ করতে সক্ষম হয়েছিলেন। 8 নম্বর, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে গৃহীত পদক্ষেপ। সরকার গঠনের 3 দিনের মধ্যেই বঙ্গবন্ধু এক সরকারি আদেশের মাধ্যমে দেশে মদ, জুয়া, হাউজি, ঘোড়া দৌড়াদৌড়ি নিষিদ্ধ ঘোষণা করেন। তিনি একই সাথে ঢাকা রেসকোর্স ময়দানকে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে ঘোষণা করেন। 1974 সালের ডিসেম্বরের মধ্যে বঙ্গবন্ধু 9টি রাষ্ট্রের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক চুক্তি সম্পাদন করেন। তিনি ঢাকায় শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। 1975 সালে বঙ্গবন্ধু রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের স্থায়ী নতুন ভবন উদ্বোধন করেন। ক্রীড়াবিদদের কল্যাণার্থে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন গঠন করেন। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড পুনর্গঠন করেন। কাকরাইল মসজিদ সম্প্রসারণের ব্যবস্থাও করেন। 9 নম্বর, নারীদের কল্যাণে গৃহীত ব্যবস্থা। বঙ্গবন্ধু সরকার দুস্থ মহিলাদের জন্য 1972 সালে নারী পুনর্বাসন বোর্ড প্রতিষ্ঠা করেন। 1974 সালে এ বোর্ডের কার্যক্রমকে সম্প্রসারিত করে নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন সৃষ্টি করেন। চাকরির ক্ষেত্রে নারীর জন্য তিনি 10 ভাগ কোটা সংরক্ষণের ব্যবস্থা করেছিলেন। নারীর ক্ষমতায়নের লক্ষ্যে তিনি ডক্টর নীলিমা ইব্রাহিমকে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন এবং মিসেস বদরুন্নেসা আহমেদ ও বেগম নূরজাহান মুর্শিদকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেন। এ থেকেই বোঝা যায় তিনি নারীদের কল্যাণের জন্য কি করতে পারতেন আরও। 10 নম্বর, প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ়করণে গৃহীত পদক্ষেপ। সদ্য স্বাধীন বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যের দিকেও বঙ্গবন্ধুর তীক্ষ্ণ দৃষ্টি ছিল। তিনি বাংলাদেশের সেনাবাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার চেষ্টা করেন। তিনি বিডিআর গঠনের আদেশ জারি করেন। 1972 সালে তিনি পদাতিক নৌ বিমান বাহিনী গঠনের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেন। সেনাবাহিনীর জন্য পোশাক ও যন্ত্রপাতি ক্রয়ের জন্য বঙ্গবন্ধু সরকার ভারতের কাছ থেকে 30 কোটি টাকা অনুদান লাভ করেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্মকাণ্ডের সাথে বঙ্গবন্ধু প্যারামিলিশিয়া বাহিনী হিসাবে জাতীয় রক্ষী বাহিনী গঠন করেন। রক্ষী বাহিনীর সদস্য সংখ্যা ছিল সেনাবাহিনীর 6 ভাগের 1 ভাগ। মুক্তিযোদ্ধাদের ফেরত দেওয়া অস্ত্র তাদের সজ্জিত করা হয়েছিল। 11 নম্বর, মুক্তিযোদ্ধাদের কল্যাণে গৃহীত পদক্ষেপ। মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু কি করেছিলেন? বঙ্গবন্ধু প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক অনুদান প্রদানের ব্যবস্থা করেন। মুক্তিযোদ্ধাদের জন্য তিনি গঠন করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট। 1973 সালে বঙ্গবন্ধু বীর মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় বিশেষ খেতাব প্রদানের তালিকা সরকারি গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করেন। মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কর্নেল আতাউল গনি উসমানীকে জেনারেল ও কর্নেল আব্দুর রবকে মেজর জেনারেল পদে ভূষিত করেন।
বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের স্মরণে সাভার ও মেহেরপুরে স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্প অনুমোদন করেন। 12 নম্বর, অবকাঠামোগত উন্নয়ন। যুদ্ধবিধ্বস্ত দেশে সরকারি বেসরকারি প্রায় সকল অবকাঠামো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। বঙ্গবন্ধু ক্ষমতা গ্রহণের পর সরকারি অফিস আদালত পুনর্নির্মাণ করেন, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল প্রভৃতি সংস্কার সাধন ও নতুন নির্মাণ প্রকল্প হাতে নেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সারা দেশে বিদ্যুৎ সাব স্টেশনগুলো প্রায় ধ্বংসপ্রাপ্তই হয়ে গিয়েছিল। তিনি 5000 বিদ্যুৎ পোল আমদানি করেন এবং 1972 সালের মধ্যে 1500 কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করেন এবং উৎপাদন 200 মেগাওয়াট থেকে 500 মেগাওয়াটে উন্নীত করেন। এছাড়া দেশের অন্যান্য অবকাঠামো সংস্কার ও পুনর্নির্মাণের ব্যবস্থাও তিনি করেন। তিনি আরও অনেক কাজ করেন। তিনি দেশ পুনর্গঠনের জন্য ভারতীয় সৈন্যদের দেশে ফেরত পাঠান, জাতীয় সংসদে নির্বাচন অনুষ্ঠিত করেন, সংবিধান প্রণয়ন করেন, জাতীয় প্রতিরক্ষা বাহিনী গঠন করেন, সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করেন, দুর্ভিক্ষ মোকাবেলা করেন, বহির্বিশ্ব সরকারের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা করেন, ভূমি সংস্কার করেন, জাতীয়করণ নীতি প্রবর্তন করেন, বাংলাদেশি মুদ্রা প্রচলন করেন। আরও তিনি অনেক বাংলাদেশের এই যুদ্ধবিধ্বস্ত দেশটাকে তিনি পুনর্গঠন করার জন্য আরও অনেক পরিকল্পনা পদক্ষেপ তিনি হাতে নিয়েছিলেন এবং অনেক পদক্ষেপ তিনি বাস্তবায়নও করতে পেরেছিলেন। এখন আমরা উপসংহারে গিয়ে যদি বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন করার জন্য, যুদ্ধবিধ্বস্ত দেশটাকে সুন্দর করে সাজানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পদক্ষেপগুলি নিয়েছিলেন, তিনি প্রায় সব কাজে তিনি সম্পন্ন করতে পেরেছিলেন, যেগুলো তিনি পারেন নাই। তার আগেই যেহেতু একদল বিশ্বাসঘাতক মীর জাফর তাকে তার এক সুন্দর অধ্যায়ের, তার এক উজ্জ্বল অধ্যায়ের কবর রচনা করতে চেয়েছিল, তাদের কারণে তিনি যে কাজগুলি শেষ করতে পারেননি, সে কাজগুলি আস্তে আস্তে সবগুলি পরে সমাপ্ত করা হয়েছিল। তিনি যদি থাকতেন তাহলে খুব তাড়াতাড়ি তার গৃহীত সমস্ত পদক্ষেপগুলি খুব সুন্দর করে তিনি সমাপ্ত করতে পারতেন। পরিশেষে আমরা এটাই বলব, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে কেবল একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র উপহারই দেননি, তিনি মাত্র 3 বছর সময়কালের মধ্যে, মাত্র 3 বছর সময়কালের মধ্যে যুদ্ধবিধ্বস্ত পোড়ামাটির এক সদ্য স্বাধীন রাষ্ট্রের মতো সমস্যা জয় করে তাকে শক্ত ভিত্তির উপর তিনি দাঁড় করিয়েছিলেন। তিনি প্রশাসনিক ব্যবস্থা পুনর্গঠন করেছিলেন, দেশকে স্বাভাবিক করেছিলেন, 1 কোটি শরণার্থীকে পুনর্বাসন করেছিলেন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, নারী, কৃষি উন্নতি, অর্থনৈতিক সংস্কার প্রভৃতির মাধ্যমে এই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠিত করেন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি মর্যাদাসম্পন্ন দেশ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। যদি 15ই আগস্ট 1975 তাকে এভাবে শহীদ করা না হতো, তাকে এভাবে নিহত করা না হতো, তাহলে বাংলাদেশ, তিনি যে স্বপ্ন দেখেছিলেন একটি সোনার দেশের, সেই সোনার দেশ তিনি খুব শীঘ্রই কিন্তু আমাদেরকে উপহার দিতে পারতেন। যাই হোক, আমি সবশেষে যেহেতু যুদ্ধবিধ্বস্ত দেশের চ্যাপ্টারই আজকে পড়লাম বাংলাদেশকে কীভাবে সংগঠিত করেছেন শেখ মুজিবুর রহমান, সেই জন্য আমি সবশেষে স্বাধীন বাংলাদেশের স্থপতি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং 1947 থেকে আজ অবধি যতগুলি দেশের জন্য, দেশপ্রেমে যারা উদ্বুদ্ধ হয়ে শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি সহস্র শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার টপিকটা এখানে শেষ করছি। তোমরা ভালো করে এটা পড়বে এবং মনোযোগ দিয়ে শুনবে। আমি যে কথাগুলি বললাম সেগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং বইতে ভালো করে পড়বে। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করে জানাবে। তোমরা ভালো থেকো, বাসায় থাকবা, নিরাপদে থাকবা। আল্লাহ হাফিজ।